লকডাউন বাড়ল আরও এক সপ্তাহ। দেশের হাসপাতালগুলোতে কমেছে অক্সিজেনের চাহিদা। ভারতে একদিনে মৃত্যু ৩,০০০ ছাড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে অপেক্ষার সুযোগ নেই প্রধানমন্ত্রী। এটি নিউজ দেখছেন। ৩টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মেহসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL, Angle, Channel, HB, VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী ৫ মে পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, লকডাউনের স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিং মল সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া আগের মতো জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি বেসরকারি অফিস, গণপরিবহন বন্ধ থাকবে। খোলা থাকবে শিল্প কারখানা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও চীন থেকে যেসব যাত্রী টিকা নেওয়ার ও করোনা নেগেটিভের সনদ নিয়ে আসবেন তারা নিজ বাড়িতে 14 দিন কোয়ারেন্টিনে থাকবেন। সেক্ষেত্রে তাদের সংশ্লিষ্ট থানায় আগমন ও কোয়ারেন্টিনের বিষয়টি জানাতে হবে। জানাবো দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে করোনা নিউজ আপডেট। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় হাসপাতালগুলোতে অক্সিজেনের চাহিদা কমে এসেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে ভারতের উদাহরণ মাথায় রেখে আগাম প্রস্তুতি হিসেবে অক্সিজেন মজুত সক্ষমতা বাড়াচ্ছে বিভিন্ন হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভবিষ্যতে আবারও অবস্থার অবনতি হলে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন দিয়ে প্রয়োজন মেটানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। চলমান লকডাউনের আগে প্রতিদিনই হাসপাতালগুলো হিমশিম খেয়েছে করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ ঠিক রাখতে। রাজধানীর বাইরে অক্সিজেন সিলিন্ডার সংকট থাকায় চাপ বাড়ছিল ঢাকার হাসপাতালগুলোতে। প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে বিভিন্ন হাসপাতালে একটি অক্সিজেন বেড খুঁজে ফিরেছেন করোনায় আক্রান্তরা। তবে মাত্র 2 সপ্তাহের লকডাউনে অক্সিজেন সরবরাহ পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। হাসপাতালে রোগী থাকলেও আপাতত অক্সিজেন সরবরাহের ঘাটতি নেই। এখন সিচুয়েশন একেবারেই নরমাল। এখন আমরা হাসপাতালে অক্সিজেন দিতে চাচ্ছি, কেউ নিতে চাচ্ছে না। অক্সিজেনের খুব একটা ক্রাইসিস এখন আর এই মুহূর্তে নাই। তো বাংলাদেশের সবচেয়ে বেশি হলো লক্স প্লান। তো লক্স প্লান থাকার কারণে অক্সিজেনের খুব একটা সংকট, যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকে, প্লান্টগুলো মেনটেনে না যায়, ঢাকার আশেপাশে যে ফ্যাক্টরিগুলো আছে, আমাদের দেশে অক্সিজেনের কোনো সংকট হওয়ার মতো, ভারতের মতো অবস্থা তৈরি হওয়ার মতো অবস্থা আমাদের দেশে থাকবে না আশা করি। তবে চিকিৎসকরা বলছেন, বিশ্বের অন্যতম বড় অক্সিজেন উৎপাদনকারী দেশ ভারতের বর্তমান পরিস্থিতি মাথায় রেখে স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই। আর তাই নিজেদের সক্ষমতা বাড়ানোর কাজ করছে করোনার জন্য নির্ধারিত হাসপাতালগুলো। যেহেতু অক্সিজেন ডিমান্ড একটু বেশি হচ্ছে, সেই কারণে আমরা আমাদের ট্যাঙ্কের ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং এটা আমাদের অনুমোদনটা মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন আছে। আমি আশাবাদী যে হয়তো এই সপ্তাহ না হলে আগামী সপ্তাহ প্রথম দিকে ওনারা আমাদেরকে অ্যাপ্রুভালটা দিলে আমরা আমাদের ক্যাপাসিটি এখন যা আছে তার চেয়ে আর একটু বৃদ্ধি করবো, যেন আমরা 100, 150, 200 রোগী দিতে কোনো অসুবিধা না হয়। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে বাংলাদেশে প্রতিদিন অক্সিজেনের চাহিদা রয়েছে 150 থেকে 160 টন। বহুজাতিক কোম্পানি লিন্ডে ও দেশীয় কোম্পানি স্পেকট্রা মিলিয়ে প্রতিদিন 160 থেকে 190 টন অক্সিজেন সরবরাহ করতে সক্ষম। এর বাইরেও শিল্প কারখানায় অক্সিজেন সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে মেডিকেল অক্সিজেন সরবরাহের অনুমোদন দেয়া শুরু করেছে সরকার। প্রয়োজনে স্টিল রিরোলিং মিলসহ শিল্প কারখানায় সরবরাহ বন্ধ করে অক্সিজেন সক্ষমতা কয়েক গুণ বাড়ানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।
ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩,২৮৬ জনের। করোনা মহামারী শুরুর পর থেকে এই প্রথম একদিনে ৩,০০০-এর বেশি মৃত্যু ঘটল দেশটিতে। এছাড়া একদিনে আক্রান্ত হয়েছে ৩,৬২,০০০। এই নিয়ে টানা অষ্টম দিন ৩ লক্ষাধিক আক্রান্ত হল দেশটিতে। অক্সিজেনের অভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে বিভিন্ন রাজ্যে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নানামুখী তৎপরতা সত্ত্বেও ভারতের বিভিন্ন রাজ্যে হাসপাতালগুলোতে স্বাভাবিক হচ্ছে না অক্সিজেনের সরবরাহ। হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিচ্ছে মোদি প্রশাসন। আদালত থেকেও দেওয়া হচ্ছে বিভিন্ন নির্দেশনা। অন্যদিকে করোনা রোগী বেড়ে যাওয়ায় দিল্লি সহ কয়েক শহরের হাসপাতালগুলোতে প্রকট হয়েছে শয্যা সংকট। অনেকেই চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালের বাইরে, কাউকে আবার বাঁচানোর চেষ্টা চলছে গাড়ি বা অ্যাম্বুলেন্সের ভিতরেই। দেশটির স্বাস্থ্য দপ্তরের ঘোষণা মতে সর্বশেষ একদিনের মৃত্যু ৩,২৮৬ জনের। এই প্রথম ভারতে একদিনের মৃতের সংখ্যা ৩,০০০ ছাড়ালো। সেই সঙ্গে মোট মৃত্যু সংখ্যাও ২ লাখ পার করল। গত ৮ দিন ধরে দেশটিতে দৈনিক আক্রান্ত ৩ লাখের উপরে রয়েছে। সবশেষ গত একদিনে আক্রান্ত হয়েছে ৩,৬২,০০০-এর উপরে, যা আগের দিনের তুলনায় বেড়েছে ৩৭,০০০। দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্রে একদিনে প্রায় ৯০০ জনের মৃত্যু হয়েছে। সেখানে নতুন করে আক্রান্ত ৬৬,৩৫৮ জন। ক্রমেই ভয়াবহ হচ্ছে পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি। একদিনে ওই রাজ্যে করোনায় প্রাণ গেছে ৭৩ জনের। নতুন আক্রান্তও ১৬,৫০০ মানুষ। করোনা সংক্রমণ বাড়ায় নাজুক অবস্থা দিল্লির। প্রতিদিন সেখানে মারা যাচ্ছে ৩০০-র বেশি মানুষ। বিপুল সংখ্যক মৃতদেহ পোড়াতে হিমশিম খেতে হচ্ছে শ্মশান কর্মীদের। এমনকি কবরস্থানগুলোরও একই অবস্থা। একটি মরদেহ দাফন করতে ১৬ থেকে ২০ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে মৃতের স্বজনদের। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের একটি হাসপাতালে আগুন লেগে ৪ রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে আশার কথা, আগামী ১ মে রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিনের প্রথম চালান আসছে ভারতে। এ নিয়ে দেশটিতে ভ্যাকসিনের সংখ্যা হবে ৩। এছাড়া করোনা মোকাবেলায় বিভিন্ন দেশ থেকে আসতে শুরু করেছে স্বাস্থ্য সরঞ্জাম। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে জাতীয় অ্যাজমা সেন্টার উদ্বোধন করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং তিনি সেখানে ব্রিফিং করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখন আমরা কিন্তু সমস্যায় আমরা পড়ে যাব। আবারও এই এতগুলো কথা বললাম যেহেতু সাংবাদিক ভাইরা এখানে যুক্ত আছেন, সেই জন্য আপনাদের উদ্দেশ্যে এই বিষয়গুলো আমরা জানলাম। আমাদের সংক্রমণের হার কমে আসছে। ২৪-এ উঠে গিয়েছিল, এখন কমে সেটা ১২-১৩-তে আসছে। এটা একটা বিরাট আশার একটা আলো যে কমছে। আমরা চাই যে এটা আরো কমুক, মৃত্যুর হারটাও কমে আসুক এবং ইনশাল্লাহ কমবে আমরা যে সকলে মিলে যদি আমরা একযোগে কাজ করি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করছি, ওনার পরামর্শ নিয়ে কাজ করছি। উনিও ভ্যাকসিনের জন্য যথেষ্ট চেষ্টা করছেন, স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য উনি দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। আপনারা আজকে এই হাসপাতাল যারা এখানে উদ্বোধন করলেন, আয়োজন করলেন, ব্যবস্থা করলেন, আপনাদেরকে আমি সত্যি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আবারও সকলকে বলি যে আপনারা মানুষকে বলবেন যে জীবনটা বেশি গুরুত্বপূর্ণ, আমাদের অর্থনীতি গুরুত্বপূর্ণ, বাট জীবন না থাকলে তো অর্থনীতি থাকবে না। সেই জন্য আগে জীবনটাকে আমাদেরকে সকলকে রক্ষা করে নিজেকে সুরক্ষিত করে আমাদেরকে সব কাজ করতে হবে, যে যেখানে আছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। জাতীয় অ্যাজমা সেন্টার উদ্বোধনের পর ব্রিফিং করছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আমরা সরাসরি সেটি শুনছিলাম। যাচ্ছি পরবর্তী খবরে। জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে প্যারিস চুক্তি বাস্তবায়নে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাতে ফরেন পলিসি ভার্চুয়াল ক্লাইমেট সামিটে দেয়া এক ভিডিও বার্তায় এমন কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বকে রক্ষা করতে এখনই ব্যবস্থা নিতে হবে, অপেক্ষা করার কোনো সুযোগ নেই। গত ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত জলবায়ু শীর্ষ সম্মেলনের সূত্র ধরেই মঙ্গলবার জলবায়ু বিষয়ক এই ভার্চুয়াল সামিটের আয়োজন করা হয়।
But in the vast majority of cases, it's actually অনুষ্ঠানে পাঠানো ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে এরই মধ্যে বাংলাদেশে নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে। Countries like Bangladesh have been experiencing increased frequencies and foresights of various climate-induced extreme weather events like flooding, droughts, tidal surge, northwester, heavy rainfall, etc. As I am delivering this message, a heat wave is sweeping over my country. Last year, we experienced heavy monsoon. প্রধানমন্ত্রী বললেন, বাংলাদেশ সহ যেসব দেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তারা কেউই এর জন্য দায়ী নয়, বরং শিল্পোন্নত দেশগুলোই বৈশ্বিক উষ্ণায়নের জন্য সবচেয়ে বেশি দায়ী। The bottom 100 countries in terms of GDP account for just 3.5% of the global emission, whereas the G20 countries are responsible for 80%. প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসাকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বললেন, কেবল এই চুক্তির বাস্তবায়নই পারে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বিশ্বকে রক্ষা করতে। We have to ensure effective delivery of the fund to reach climate vulnerable communities and economies. Strict implementation of the Paris Agreement is the only way to check global emission and thereby global warming. রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র ও বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত অফিসার বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৬৮তম জন্মদিন আজ। শেখ জামাল ১৯৫৪ সালের ২৮ এপ্রিল টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। ছিলেন সংস্কৃতি প্রেমী এবং ক্রীড়াবিদ। মুক্তিযুদ্ধের সময় পরিবারের সাথে শেখ জামালও গৃহবন্দী ছিলেন। সে অবস্থা থেকে পালিয়ে ভারত গিয়ে তিনি যুদ্ধের প্রশিক্ষণ নেন এবং ৯ নম্বর সেক্টরে মুজিব বাহিনী অর্থাৎ বাংলাদেশ লিবারেশন ফোর্সেস BLF এর সদস্য হিসেবে যুদ্ধ করেন। স্বাধীনতার পর শেখ জামাল বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্যাচ লং কোর্সে অফিসার হিসেবে কমিশন প্রাপ্ত হন। ১৯৭৫ সালের ১৪ আগস্ট ব্যাটালিয়ন ডিউটি অফিসার হিসেবে ঢাকা সেনানিবাসে দায়িত্ব পালন শেষে ধানমন্ডি ৩২ নম্বরে ফিরে আসেন শেখ জামাল। ওই রাতেই ঘাতকের নির্মম বুলেটে পরিবারের অন্য সদস্যদের সাথে শহীদ হন তিনি। সকালে শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতারা। এই সময় প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং পরে দলের পক্ষে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই সময় তিনি বলেন, টিকা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, প্রয়োজনে জনগণকে বাঁচাতে যেখান থেকে সম্ভব সেখান থেকেই ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার। করোনা মহামারীর আপদকালে অপরাজনীতি না করে এই সংকট মোকাবেলায় কাজ করতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। জানান, টিকা নিয়ে অনিশ্চয়তা নেই, এরই মধ্যে ৪০ লাখ টিকা নিশ্চিত করেছে রাশিয়া। এখন আর কোনো অনিশ্চয়তা নেই। ৪০ লাখ স্পুটনিক ডোজ পাওয়ার ব্যাপারে বাংলাদেশ নিশ্চয়তা পেয়েছে, এটা প্রুভ করা হয়েছে। আমাদের জনগণকে বাঁচাতে যেখান থেকেই পাবো সেখান থেকে আমরা ভ্যাকসিন সংগ্রহ করি। আইন চলবে আইন অনুযায়ী, কেউ আইনের ঊর্ধ্বে নয়। গুলশানের ঘটনায় এমন মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। তার বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আইন অনুযায়ী চলবে, যেই অপরাধী হয় তাকে আইনের মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। এটা তদন্তাধীন রয়েছে, সেই তদন্তের পরেই আমরা বলতে পারবো। করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো থাকলেও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্যই তিনি ভর্তি, জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাত ৯টা ৩৫ গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সিটি স্ক্যান সহ কয়েকটি পরীক্ষা করা হয়েছে, আরও কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি আছে, তাই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেগমজিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার FM সিদ্দিকী বলেন, পরীক্ষা নিরীক্ষার জন্য আরও 2-1 দিন বেগমজিয়াকে হাসপাতালে থাকতে হতে পারে। গেল 11 এপ্রিল করোনায় আক্রান্ত হন বেগমজিয়া। উনাকে মানে ভর্তি করতে হয়েছে কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য, এবং সেটা ফর ফার্দার টেস্ট ট্রিটমেন্ট এইটা করা হবে। উনি বলবে ওনাদেরকে যে দেশবাসী যেন তার জন্য দোয়া করে। আজকে 20 ডে শুরু হয়ে গেছে। ওনাকে কতদিন হাসপাতালে থাকতে হতে পারে? 1-2 দিন ম্যাক্সিমাম। রিপোর্টগুলো পাবো, সেগুলো আমরা রিভিউ করব, তারপর অনেকে বাসায় নিয়ে যাব। পাওয়া রিপোর্টের অনুযায়ী কি তার অবস্থা স্থিতিশীল? আমরা স্থিতিশীল, যথেষ্ট ভালো। আপনারা তো দেখেছেন উনি ভালো বলবো, যথেষ্ট ভালো আছে। 3টা নিউজ আওয়ারের সময় হলো বায়েজিদ স্টিল বিরতি নেয়ার। বিরতির পর যা থাকছে, তাপদাহের কবলে দেশ, গরমে অতিষ্ঠ জনজীবন। সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বজ্রপাতে 4 জনের মৃত্যু। লকডাউন বাড়ল আরও 1 সপ্তাহ। দেশের হাসপাতালগুলোতে কমেছে অক্সিজেনের চাহিদা। ভারতে একদিনে মৃত্যু 3000 ছাড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে অপেক্ষার সুযোগ নেই প্রধানমন্ত্রী। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি 3টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাচ্ছি অন্যান্য খবরে। দেশজুড়ে চলমান তাপ প্রবাহ আরও অন্তত 2 দিন অব্যাহত থাকবে। আবহাওয়াবিদরা বলছেন, শনিবার থেকে পরবর্তী সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ফলে আগামী সপ্তাহে দেশের সার্বিক তাপমাত্রা কিছুটা কমতে পারে। মফিদুল তপুর রিপোর্ট। মধ্য বৈশাখের প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত নগর জীবন। রমজান মাসে এমন বৈরী আবহাওয়া আরও বেশি ক্লান্ত করে তুলছে রোজাদারদের। প্রচণ্ড গরমে ইফতারের আয়োজনে থাকছে তরল খাবার আর পানি সমৃদ্ধ ফলের আধিক্য। অসহনীয় গরম, মানুষ ঘর থেকে বেরোতে পারতেছে না। তরমুজ খাচ্ছে, পানি খাচ্ছে, প্রচুর পানি, ডাব এইসব খাচ্ছে। একে তো হচ্ছে করোনার সেকেন্ড ওয়েভ চলছে, তার মধ্যে এই ধরনের একটা সমস্যা ক্লাইমেটিক চেঞ্জ যে হট, মানুষের জন্য জীবনযাপনের জন্য আরও রমজান মাস। মহামারীর কারণে দর্শনার্থীদের জন্য চিড়িয়াখানার দ্বার বন্ধ। খাঁচায় বন্দি প্রাণীরা এ সময় মানুষের শোরগোলে বিরক্ত না হলেও তাপদাহে যেন অসুস্থ হয়ে না পড়ে সেজন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। যে সমস্ত ফলমূলের মধ্যে বেশি পানি থাকে, যেমন তরমুজ, বাঙ্গি, শসা, ক্ষীরা, এই জাতীয় খাবার এখন আমরা দিচ্ছি, এবং কিছু ইম্পর্টেন্ট শেড আছে যেখানে পানি নাই, সেখানে আমরা পানি স্প্রে করতেছি দিনে 2 বার করে, টেম্পারেচারটা সহনীয় পর্যায়ে রাখার জন্য। আবহাওয়াবিদরা বলছেন, মে মাসের শুরু থেকেই কমতে শুরু করবে তাপদাহ, যা স্থায়ী হতে পারে সপ্তাহখানেক। এ সময় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের অধিকাংশ জায়গায়। ম্যাক্সিমাম তাপমাত্রা যে এটা আস্তে আস্তে ক্রমান্বয়ে কমে যাচ্ছে। 30 তারিখের পর থেকে 2-1 জায়গায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সাধারণত আমাদের আরব সাগর থেকে হালকা এবং গরম বাতাস আসে, এবং বে অফ বেঙ্গল থেকে যে বাতাসটা সেটা জলীয়বাষ্পপূর্ণ এবং ঠান্ডা বাতাস, 2টা বাতাসের মিশ্রণের ফলে মেঘের সৃষ্টি হয়, এবং এই ঠান্ডার এবং বিদ্যুৎ চমকা এবং বৃষ্টি বাদল হওয়ার সম্ভাবনা থাকে। এই যে 2টার মিক্সিংটা হচ্ছে না। তবে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়ে রেখেছেন আবহাওয়াবিদরা। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। এই রমজানে তাপদাহের কবলে পড়েছে দেশ। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। একদিকে লকডাউন ও সেই সঙ্গে গরমের নাভিশ্বাস উঠেছে খেটে খাওয়া মানুষের। এমন তাপদাহ আরও কয়েকদিন থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
বৈশাখ মাসের অর্ধেক হয়ে গেলেও আকাশে মেঘের দেখা নেই, বরং বাড়ছে সূর্যের চোখ রাঙানি। উত্তরের জেলা রাজশাহীতে প্রচণ্ড গরম থেকে বাঁচতে ও একটু প্রশান্তির আশায় কেউ আশ্রয় নিচ্ছেন ছায়ায়, আবার কেউ বা নদীর পাড়ে। 4 দিন থেকে প্রচণ্ড গরম চলছে রাজশাহী শহরে, আর তার চেয়ে আজকে অনেক বেশি লাগছে আমাকে। গরমের তাপমাত্রা জেনে কাজ কাম করতে পারছি না, রোদে দাঁড়াতে পারছি না। খুবই গরম, গরমে রোজা রেখে তো খুব খারাপ অবস্থা। রাজশাহীতে গত কয়েকদিন ধরে 39 থেকে 40 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। চলতি মৌসুমে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 40.3 ডিগ্রি সেলসিয়াস। মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হলে তাপমাত্রা কমে আসবে এবং জনজীবনে স্বস্তি ফিরে আসবে। রোজা ও লকডাউনের মাঝে জীবিকার তাগিদে বের হওয়া চট্টগ্রামের নিম্ন আয়ের মানুষেরাও সইছেন চরম ভোগান্তি। বিরক্ত গরম ভরে কর্মের কারণে আমি গাড়ি বন্ধ রাখছি দুপুরে। গরমে আমাদের মাথা ঘুরেতেছে, হঠাৎ করে এমনকি গাড়ি চালাতে পারতেছি না, অনেক কষ্ট হয় আমাদের। একবার বাইলে আরেকবার বান্ধা বই থাকতে হয়। মধ্য বৈশাখেও বৃষ্টির দেখা নেই সিলেটে। জেলার কোনো কোনো জায়গায় তাপমাত্রা ছুঁয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস। এই সুযোগে ডাব, তরমুজের মতো ফলের দাম বাড়তি। ডাব কিন্তু মোটামুটি বিক্রি হয়, কিন্তু দাম বেশি আর কি। চলমান এ তাপপ্রবাহ আরো সপ্তাহ খানেক থাকবে, এমনটাই জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। তবে মে মাসের প্রথম সপ্তাহ থেকে সিলেটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 1 তারিখের পর থেকে 2, 3, 4, 5 তারিখ পর্যন্ত বৃষ্টি আছে এবং টানা বৃষ্টি না, তবে বৃষ্টির পরিমাণটা অনেক বেশি আছে, মানে বেশি আছে তুলনামূলক। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বজ্রপাতে সুনামগঞ্জের দিরাইয়ে ধান কাটতে গিয়ে 2 ভাইয়ের এবং মৌলভীবাজারের জুড়িতে 2 চা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের ফজলুল করিম ও ফখরুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল 7টার দিকে কয়েকজন শ্রমিককে সঙ্গে নিয়ে গ্রামের পাশের হাওরে ধান কাটতে যান ফজলুল ও ফখরুল। এ সময় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে 2 ভাই একটি ছাতার নিচে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তারা। আহত হন আরও 3 শ্রমিক। আহতদের দিরাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিরাইয়ের ইভেনও মাহমুদুর রহমান মামুন জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে 20,000 এবং আহতদের 5,000 টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। কারওয়ান বাজারের ইফতার ব্যাংক থেকে মঙ্গলবারও 1 টাকায় ইফতার কিনেছেন সাধারণ মানুষ। সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী মানুষের জন্য এই ইফতার আয়োজনে এটি নিউজের সাথে আছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সোমবার শুরু হওয়া এই ইফতার আয়োজন চলবে রমজানের শেষ দিন পর্যন্ত। ঈদ, পূজা কিংবা যে কোনো উৎসবের উপলক্ষ, এটিএন নিউজের আয়োজন মানেই যেন সেখানে মানুষের জন্য কিছু করার আকাঙ্ক্ষা, সরাসরি তাদের মাঝে পৌঁছে যাবার সুযোগ। এবারের রমজানে সাধারণের জন্য এটিএন নিউজের তেমন একটি আয়োজন, 1 টাকায় ইফতার। এটিএন নিউজ আর বিদ্যানন্দ ফাউন্ডেশনের একসাথের এই মহৎ উদ্যোগ। কারওয়ান বাজারে এটিএন নিউজের অফিসের সামনে বসেছে এই ইফতার ব্যাংক, যেখানে থরে থরে সাজানো ইফতারের প্যাকেট। বিকেল 4টার পর 1 টাকা দিয়ে যার প্রয়োজন তিনিই নিয়ে যেতে পারবেন 1 প্যাকেট ইফতারের ভালোবাসা। তারা হ্যাপি, কারণ লাইনে দাঁড়াতে হচ্ছে না, ধাক্কাধাক্কি করতে হচ্ছে না, যার যার পছন্দ সে এখান থেকে কালেক্ট করে নিতে পারছে। এখানে কিন্তু অনেক মানুষ আছে, সবাই কিন্তু আসতেছে না, যার দরকার সেই আসছে এবং সে কিন্তু খাবারটা কালেক্ট করছে। দেশে দেশে যখন করোনা সুনামি, তখন স্বাস্থ্যবিধি মেনে ইফতার বিতরণ অনেক বড় চ্যালেঞ্জ। তাই নিরাপদ দূরত্ব মেনে ইফতার বিতরণ যেমন নিশ্চিত করছেন স্বেচ্ছাসেবকরা, তেমনি নো মাস্ক নো ইফতার ঘোষণায় মাস্ক ছাড়া সেখানে দাঁড়ানো নিষিদ্ধ। যদি ইফতার নিতে কষ্ট করে আসতেই পারি, কেন আমি একটা মাস্ক পরবো না? আর এইটা যদি আমি আরও 10 দিন 20 দিন নিশ্চয়ই কন্টিনিউ করব। 20 দিন যখন নাকি আমি অভ্যাসে পরিণত করে ফেলতে পারবো, আমার মনে হয় অন্তত এই এলাকার কিছু মানুষ মাস্কটা তাদের অভ্যাসের মধ্যে নিয়ে নিতে পারবে। ইফতার একটা উছিলা মাত্র আর কি, আমার মনে হয় কিছু হলেও কাজে দিবে। এবার রমজানে প্রতিদিন খোলা থাকবে এটিএন নিউজ আর বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই ইফতার ব্যাংক, যেখানে ইফতার পেতে ধর্ম, বর্ণ কিংবা পরিচয়টা কখনোই বিবেচ্য নয়, বরং মানুষের জন্য কিছু করা আর স্বাস্থ্যবিধি মেনে চলায় সবাইকে সচেতন করার দায়টাই মেটাতে চায় এটিএন নিউজ। কালকে দেখছিলাম, এর জন্য আজকে আসলাম, দেখলাম যে ফ্যাসিলিটিটা ভালো। এখানে ইফতারি ফ্রি দিচ্ছে, ইফতারির মান ভালো, আমার ভালো লাগে। আমরা এখানে প্রতিদিন ইফতারি নিয়ে যাই। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।
মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। বৃষ্টি তেমন হয়নি এবার, তার উপর অতি খরা, গাছ থেকে ঝরে পড়ছে আম, কাটেনি করোনা কালো। আম চাষিদের আশঙ্কা, এবছরও কি লোকসান গুনতে হবে তাদের? রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিবের রিপোর্ট। রাজশাহীর কাটাখালীর সমসাদীপুরের রাকিব 18 বছর ধরে বাগান ইজারা নিয়ে আম চাষ ও ব্যবসা করছেন। এবছর তার গাছে পর্যাপ্ত মুকুল আসে, প্রত্যাশা মতো আমের গুটিও। তবে টানা খরা আর বৃষ্টি না হওয়ায় নরম হয়ে পড়েছে বোটা, ঝরে পড়ছে আম। অনেক গাছের আমের গায়ে কালো দাগ, পচনও দেখা দিয়েছে কিছু আমে। আমের পরিস্থিতি খুব খারাপ, খুব প্রচণ্ড ঝরে দিয়েছে। রৌদ্রে বৃষ্টি নাই, আর কীটনাশক দিয়েও কামাইছে না। গত বছর করোনা ও ঘূর্ণিঝড় আমপানের কারণে বড় ধরনের ক্ষতিতে পড়েন আম চাষিরা। এবার বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগের মুখে না পড়ায় আম চাষিরা আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু ঝরে পড়া আমের সাথে যেন ঝরে যাচ্ছে তাদের স্বপ্ন। উপরের পানিটা হচ্ছে একটা ওষুধের মতো কাজ করে, সেই পানিটাই নাই। পানিটা থাকলে আমটা বড়ও হয়, এমনকি বোঠাটাও শক্ত হয়। অনেক প্রত্যাশা আছে এই গাছের উপরে, আমের গাছের উপরে, যে আমটা বেশি হয়তো অনেক কিছু করবে, কিন্তু এই অবস্থা যদি থাকে তাহলে সেটার আশা পূরণ হবে না কৃষকের। আম বৈরী আবহাওয়ার ফসল, কঠিন পরিবেশ মোকাবেলা করে আম বড় হয়। এবারও সব প্রতিকূল আবহাওয়া মোকাবেলা করেই উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা এই ফল গবেষকের। খরার কবলে এই মুহূর্তে একটু আছে, সেটির জন্য আমরা বলছি যে মাঝে মধ্যে যদি 10 থেকে 15 দিনের পরে পরেই একটু সেচের ব্যবস্থা রাখা হয়, তাহলে এটির হাত থেকে মোটামুটি রেহাই পাওয়া সম্ভব। রাজশাহীতে এবছর আম চাষ হয়েছে 17,943 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা 2,14,000 মেট্রিক টন। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। আর একবার সময় হলো বায়াজিদ স্টিল বিরতি নেয়ার। বিরতির পর যা থাকছে: 100 দিনেই জনপ্রিয়তায় ট্রাম্পকে ছাপিয়ে এগিয়ে বাইডেন। সিরিজের দ্বিতীয় টেস্টে আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। আর একবার আমন্ত্রণ জানাচ্ছি 3টা নিউজ আওয়ারে। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ, চলতি বছর ব্রাজিলের জ্বালানি তেল উত্তোলনের পরিমাণ কমেছে, পাশাপাশি কমেছে প্রাকৃতিক গ্যাস উত্তোলনও। চলতি বছরের প্রথম প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় উত্তোলন 6% হ্রাস পেয়েছে। এ তথ্য জানিয়েছে দেশটির ন্যাশনাল পেট্রোলিয়াম এজেন্সি ANP। গত বছর করোনা মহামারীতে বড় ধরনের ধাক্কার মধ্যেও জ্বালানি তেল উত্তোলন ও রফতানি বৃদ্ধি করেছিল দেশটি। ব্রাজিলে যে পরিমাণ জ্বালানি তেল উৎপাদিত হয় তার 75%ই উত্তোলন করে রাষ্ট্রায়ত্ত জ্বালানি জায়ান্ট পেট্রোব্রাস। খাত সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি জায়ান্ট পেট্রোব্রাসের জ্বালানি তেল উত্তোলনের পরিমাণ কমে যাওয়ায় দেশের সার্বিক উত্তোলনও কমে গেছে। বিশ্বের শীর্ষ জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলোর একটি ব্রাজিল। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে করোনা মহামারী মোকাবেলা ও বেসামাল অর্থনীতি সামলানো, দুক্ষেত্রে প্রেসিডেন্ট জো বাইডেনকে সফল মনে করছেন অর্ধেকের বেশি মার্কিন নাগরিক। বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার 100 দিনের মাথায় রয়টার্সের এক জনমত জরিপে এমনটাই উঠে এসেছে। গত 12 এপ্রিল থেকে 16 এপ্রিল পর্যন্ত এই জরিপটি পরিচালনা করা হয়। এতে অংশ নেন যুক্তরাষ্ট্র জুড়ে 4,423 জন মানুষ। জরিপে দেখা গেছে, নতুন প্রেসিডেন্টকে এরই মধ্যে কাজের মানুষ হিসেবে মেনে নিয়েছেন প্রায় 55% মার্কিনী। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনসমর্থনের দিক দিয়ে কখনোই 40%-এর উপরে উঠতে পারেননি।
জরিপে 40% মানুষ বাইডেনকে পছন্দ করেন না বলে জানিয়েছেন এবং বাকিরা নিজেদের অবস্থান নিয়ে নিশ্চিত নন। জরিপে দেখা গেছে করোনা মহামারী নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি নম্বর পেয়েছেন বাইডেন। 65% মানুষ তার গৃহীত ব্যবস্থাকে সমর্থন করেছেন। এছাড়া বাইডেন যেভাবে আমেরিকার অর্থনীতি পরিচালনা করছেন তাতেও সমর্থন আছে 52% মার্কিনের। কর্মসংস্থান বাড়ানোর জন্য বাইডেনের নানা উদ্যোগের প্রতি সমর্থন দিয়েছেন 53% আমেরিকান। তবে বাইডেনের সমালোচনা উঠেছে তার অভিবাসন নীতি নিয়ে। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ভিড় সামাল দিতে বাইডেন প্রশাসনকে বেশ বেগ পেতে হচ্ছে। খেলার খবর। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10:30টায়। সিরিজের প্রথম টেস্টে নাজমুল, শান্ত, মুমিনুল, তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিংয়ে ড্র করে বাংলাদেশ। এখন দ্বিতীয় টেস্টে আরও ভালো করার লক্ষ্য টাইগারদের। অবশ্য লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ দলের টেস্ট পরিসংখ্যান একেবারেই নাজুক। এখন পর্যন্ত খেলা 21 টেস্টে মাত্র একটিতেই জিতেছে তারা। তারপরও প্রথম টেস্টে পারফরমেন্স বাড়তে আত্মবিশ্বাস যোগাচ্ছে মুমিনুল হকের দলকে। অন্যদিকে প্রথম টেস্টে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরাও দারুণ ব্যাটিং করেছে। ডাবল সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক দিমুথ করুণারত্নে। এবার শেষ টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নিতে চায় স্বাগতিকরা। অবশ্য সাম্প্রতিক পরিসংখ্যান শ্রীলঙ্কার জন্য খুব একটা সুখকর নয়। দেশের মাটিতে খেলা সবশেষ 6 টেস্টে 4 পরাজয়ের বিপরীতে তাদের জয় 1 ম্যাচে। পাকিস্তান সুপার লিগের দল পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ ও লিটন দাস। করোনা ভাইরাসের কারণে স্থগিত হওয়া PSL আবারও শুরু হচ্ছে 1 জুন থেকে। তবে করোনা ইংল্যান্ডে হতে যাওয়া T20 ব্লাস্টের কারণে অনেক ক্রিকেটারকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। তাই আবার প্লেয়ার্স ড্রাফটের আয়োজন করেছে PSL কর্তৃপক্ষ। ড্রাফটে ছিল 7 বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে দল পেয়েছেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ ও লিটন দাস। সাকিব খেলবেন লাহোর কালান্দার্সে, আর মাহমুদুল্লাহ মুলতান সুলতান এবং লিটন দাস খেলবেন করাচি কিংসের হয়ে। ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তামিম ইকবাল ছাড়াও আর 3 জন ক্রিকেটার দল পাননি। তামিম গতবার ক্রিস লিনের বদলি হিসেবে লাহোরের হয়ে খেলেছিলেন। IPL-এ আজ চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ। দিল্লিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এই ম্যাচ দিয়ে চেন্নাই থেকে IPL-এর খেলা গড়াচ্ছে দিল্লির মাঠে। ভারতের করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ অবস্থা এখন দিল্লিতে। এমন অবস্থায়ও আজ দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে চেন্নাই ও হায়দ্রাবাদের ম্যাচ। চেন্নাই এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে 4 জয় ও 1 হারে 8 পয়েন্ট নিয়ে টেবিলের 2 অবস্থান করছে। জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যেই হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে ধোনির দল। শেষ 5 ম্যাচের পরিসংখ্যানেও 3 জয় নিয়ে এগিয়ে তারা। তবে হায়দ্রাবাদও জয় ফিরতে মরিয়া। এই মৌসুমে 5 ম্যাচ খেলে মাত্র 1টি জয় পেয়েছে ডেভিড ওয়ার্নারের দল। টেবিলের তলানিতে অবস্থান তাদের। শেষ করব 3টা নিউজ আওয়ার। তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। লকডাউন বাড়লো আরো 1 সপ্তাহ। দেশের হাসপাতালগুলোতে কমেছে অক্সিজেনের চাহিদা। ভারতে একদিনে মৃত্যু 3000 ছাড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে অপেক্ষার সুযোগ নেই প্রধানমন্ত্রী। তাপদাহের কবলে দেশ, গরমে অতিষ্ঠ জনজীবন। সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বজ্রপাতে 4 জনের মৃত্যু। 100 দিনই জনপ্রিয়তায় ট্রাম্পকে ছাপিয়ে এগিয়ে বাইডেন। এবং সিরিজের দ্বিতীয় টেস্টে আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ।
এই ছিল 3টা নিউজ আওয়ার। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START স্টার্ট স্পেস এন এবং পাঠিয়ে দিন 595 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।